শীতের সকালে দেরিতে ঘুম থেকে উঠে সকালের খাবারটা দুপুরের একটু আগে খেয়ে টোটো কোম্পানির 2 ম্যানেজার বেরিয়ে পড়লাম ফেরার আগে শেষ দিনে কলকাতা ঘুরতে। তো আমরা গেছিলাম সাবিরস হোটেলে, মাটন বিরিয়ানি মাটন রেজালা খেলাম, মন ভরে খাওয়ার পরে ওখান থেকে গেলাম গড়িয়াহাটে, টুকটাক শপিং করলাম। তারপর রাতে এসে রিয়ার বার্থডে সেলিব্রেশন, আর পরের দিন ছোট মিনি পিকনিক বলতে পারি আমরা, মানে মিনি পিকনিক, ছোট বা মিনি একই ব্যাপার। বাড়িতেই সেলিব্রেশন হয়েছিল, আর ভোরবেলা ছিল আমাদের ব্যাঙ্গালোরের ফেরার ফ্লাইট। এই নিয়ে আজকের ছোট্ট ব্লগটি। হ্যাপি বার্থডে টু ইউ। এটা কিন্তু মন করে দিবে। ওই এক ফোঁটা পড়ে যাবো। হ্যাঁ ঠিক আছে, পিকনিক সেটআপ হচ্ছে। চিকেন স্যালাড আর নিউ আইল্যান্ডের দই। ওখানে নট সো সিনিয়র বাট চেয়ারে বসে আছে। আমাদের হয়ে গেছে সবকিছু, এবার বুক করবো ব্যাস। সকাল সকাল হচ্ছে আলুর পরোটা, আলুর পরোটা বসে আছে। নতুন বছরে আলুর পরোটা দিয়ে ব্রেকফাস্ট শুরু হচ্ছে আমাদের। ব্যাঙ্গালোর ফিরে যাওয়ার আগে হাতে আর 2 দিন, আজ আর কাল বাদে পরশু ফ্লাইট। তাই আজ শেষবার আমি আর দীপা একটু বেরোলাম। ওই যে আগের দিন গড়িয়াহাট গেছিলাম, কিছু চীনামাটির জিনিসপত্র কেনার শখ ছিল দীপার, ওই ব্লগটাতে দেখেছো নিশ্চয়ই, কিন্তু সেদিন কেনা হয়নি। বাজার কলকাতার উল্টো দিকের গলিতে এক দোকানি গত হয়েছিলেন, তাই সব দোকান বন্ধ ছিল। তাই আজ আরেকবার ঘুরে আসতে যাচ্ছি। এবার বেরিয়ে গিন্নির মনে হলো কলকাতা ছেড়ে যাওয়ার আগে একবার বিরিয়ানি খাবো না, তাই হয় নাকি, পাওয়া হবে তো। তো গিন্নির খুব ইচ্ছা করলো চাঁদনিতে সাবিরস হোটেলে যাবে। ছোটবেলায় নাকি বাবার সাথে এখানে খুব আসতো, তাই ওখানে যেতে ইচ্ছে করছে। অবশ্য ততক্ষণে মেট্রো এসপ্ল্যানেড ঢুকছে, চাঁদনি ছেড়ে এসছে। তাই এসপ্ল্যানেড নেমে ওখান থেকে হাঁটা লাগালাম সাবিরস হোটেলের দিকে। এবারে সাবির হোটেল বা সাবিরস হোটেল নিয়ে নতুন করে কিছু বলার নেই, মোটামুটি কম বেশি সবাই এর বিষয়ে জানি টুকটাক। এটি কলকাতার একটি বিখ্যাত মোগলাই রেস্তোরাঁ, যা 1948 সালে সাবির আলী প্রতিষ্ঠা করেছিলেন। সাবির আলী মূলত লখনৌ থেকে এসেছিলেন 1940 সালে কলকাতায়। প্রথম দিকে তিনি টিটাগড়ের একটি হোটেলে কাজ করতেন, কিন্তু তার রান্নার প্রতি ভালোবাসা এবং কলকাতার মানুষকে আসল মোগলাই খাবারের স্বাদ দেওয়ার ইচ্ছে থেকেই তিনি তৈরি করেন নিজের এই রেস্তোরাঁ। এখানকার বিশেষ খাবার রেজালা এখানকার খুবই বিখ্যাত। সাবির আলী অনন্যই মোগলাই পদটি কলকাতায় পরিচিত করান। মূলত রেজালা বানানো হয় মাটনের বুকের মাংস দিয়ে, আর সাথে যোগ করা হয় দই, ঘি, পোস্ত, জাফরান ও জয়ত্রী সহ বিশেষ কিছু মশলা। আর কয়লার আগুনে রান্না করা হয় বলে এর সাথে বিশেষ পার্থক্য আনে। কলকাতায় মোগলাই রেজালার আবিষ্কর্তা হিসেবে তাকে গণ্য করা যেতেই পারে সাবির আলীকে। এরপর বছরের পর বছর ধরে সাবিরস হোটেল তাদের মেনুতে বিভিন্ন মোগলাই পদ যোগ করে এসছে, যেমন বিরিয়ানি, পরোটা, কাবাব, মিষ্টি, যার মধ্যে শাহী টুকরা বা ফিরনি অন্যতম। আর বিশেষ করে রমজান মাসে এখানে হালিমের মতো বিশেষ পদ পরিবেশন করা হয়। হালিম কম বেশি সবাই খেয়েছে। আর শুনেছি মহানায়ক উত্তম কুমার এবং পরিচালক সত্যজিৎ রায় ছিলেন এই রেস্তোরাঁর নিয়মিত অতিথি। তো আজকে আমরাও এখানকার অতিথি হয়ে এলাম। আমরা অর্ডার করেছিলাম মাটন বিরিয়ানি আর মাটন রেজালা। রেজালার সঙ্গ দেওয়ার জন্য একটা নান অর্ডার করেছিলাম। এখানকার মাটন বিরিয়ানি নিঃসন্দেহে তাদের মেনুর একটি মুকুট তিলক। না, বেশি ভারী ভাত্তিক ভাষা ইউজ করবো না, তবে চলে আসছে বিরিয়ানি খেতে খেতে। প্রথমেই নজরে পড়ে তাদের বিরিয়ানির সুগন্ধ।
খাস লখনৌ ঘরানার ছোঁয়া রয়েছে, কিন্তু রয়েছে কলকাতার নিজস্ব স্বাদের মিশেল। সুগন্ধি বাসমতি চাল, নিখুঁতভাবে রান্না করা মটন, আর সেই সাথে আলু। আলু থাকলে বিরিয়ানির স্বাদ কিন্তু অন্য মাত্রা নিয়ে যায়। আর মটনটা ছিল খুবই নরম এবং জুসি। মশলা এবং তেলের ভারসাম্য রুচিতে কোনো অতিরিক্ততা আনে না। মানে বিরিয়ানিটা ভারী মনে হলেও স্বাদে ছিল হালকা। মনে হয় যেন খেয়ে যাই, পেট ভরবে কিন্তু মন ভরবে না। আর মাটন রেজালার কথা নাই বা বললাম, এটি খেলেই তবেই বোঝা যায় কেন এখানকার মাটন রেজালা বিখ্যাত। আর রেস্তোরাঁর পরিবেশ পুরোনো দিনের স্মৃতি ফিরিয়ে আনে। মানে এখানে বসে খাওয়ার অভিজ্ঞতাটা অন্যরকম। নিউ আলিয়া, দাদা বৌদি, ডিবাপি, আসসালান এগুলো একরকম বিরিয়ানি, বাট এখানকার বিরিয়ানিটা সত্যি খুব সিম্পল কিন্তু ফাটাফাটি। দীপা তো আলাদা করে আবার আলু অর্ডার করেছিল। বিরিয়ানির আলু খেতে আমরা দুজনেই খুব ভালোবাসি। সত্যি কথা বলতে বিরিয়ানি আমরা সত্যি ভালোবাসি, যে কোনো রকম বিরিয়ানি। সাউথের বিরিয়ানি একরকম, আর আমাদের ওখানকার নর্থের বিরিয়ানি বা হায়দ্রাবাদি বিরিয়ানি কিন্তু অন্যরকম। কিন্তু আলু একটা অন্য জিনিস। যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমরা হাঁটতে লাগলাম মেট্রোর দিকে। বেড়াচ্ছিলাম গড়িয়াহাট। আগের দিন কিছু ক্রকারিস কেনার শখ ছিল, কিন্তু সেটা কেনা হয়ে ওঠেনি আর। আবার সেই সেম জিনিস, গড়িয়াহাট যাওয়া মানেই বাজেট ছাড়িয়ে যাবে। কিনতে গেছিলাম ক্রকারিস, কিন্তু সাথে অনেক কিছু দীপা কিনে ফেলেছে। আগের দিনও সেম হয়েছিল, আগের দিন ক্রকারিসটা কেনা হয়নি, বাকি অন্য জিনিস কিনে ফেলেছিলাম। তাই কেনাকাটি সেরে আবার তাড়াতাড়ি আমরা বাড়ির দিকে রওনা দিলাম, কারণ গিয়ে আবার আমার অফিস আছে, আর আগামীকাল রিয়ার বার্থডে। তো যাওয়ার পথে মেট্রোয় ওঠার আগে মিষ্টির দোকান চোখে পড়লো। দুজন ঢুকে একটু মিষ্টি খেয়ে নিলাম। ওখানে কলকাতার মিষ্টি পাই, কিন্তু এরকম স্বাদ না, আর দামটাও অনেকটাই বেশি। ব্যাঙ্গালোরের চেনা মিষ্টির দোকান বলতে কেসি দাস বাঞ্ছারামি চোখে পড়ে। আরও কিছু বাঙালি ব্যবসায়ীর মিষ্টির দোকান রয়েছে, কিন্তু বাঙালি মিষ্টি কলকাতায় বসে যে স্বাদ, ওখানে গিয়ে ততটা মন ভরে না। দীপা আমার আগে একা একা কলকাতা চলে এসেছিল। তো যখন প্রথমে এসেছিল, বাবা মাকে নিয়ে গেছিলো মিষ্টি হাব। ওখানে নাকি নলিনচন্দ্রের মিষ্টি খেয়ে ওর খুব ভালো লেগেছিল। তাই যাওয়ার পথে আউটলেটটা দেখে আমাকে নিয়ে গেল, ওখানকার কি একটা মিষ্টি খাওয়াবে তাই। দুজন খেলাম, তারপরে জল ভরাও খেলাম। দাঁড়িয়ে আরও কিছু মিষ্টি টুকটাক দেখে ইচ্ছে করছিল, তো বললাম বেশি আর দাঁড়িয়ে লাভ নেই, আরও বেশি মিষ্টি খাওয়া হয়ে যাবে, বাড়ির দিকে এগোই বরং। বসিরহাট থেকে আমি একটা নলেন গুড়ের পাটালি নিয়ে নিয়েছি। এবার আর ঝোলা গুড় পাইনি। গতবার যখন আমি একা এসেছিলাম, ঝোলা গুড়ের ভাঁড় শুদ্ধ নিয়ে গেছিলাম। সামনে পৌষ পার্বণ আসছে, নিজের একটু ব্যাঙ্গালোরে পিঠেপুলি বানানোর প্রচেষ্টা করব। তো পাটালিটা ভালোই ছিল, আমার এক বন্ধুর কাকার দোকান থেকে নিয়েছি। উনি বলেন খেয়ে তারপর বলো। এর আগে টেস্ট করেছি আমরা। নলেন গুড় এমনি খুব ভালো লাগে, আর এখানেও নলেন গুড়ের মিষ্টি দেখে তাই লোভ সামলাতে পারিনি আমরা। আচ্ছা, এদিন একটা মজার ঘটনা ঘটেছে। বাড়ি ফিরে আমি অফিস করতে বসে গেছিলাম, দীপা আর রিয়া বেরিয়েছিল। আর মজার জিনিস হলো, দীপা আর রিয়া একসাথে গিয়ে রিয়ার বার্থডে কেক রিয়া নিজে পছন্দ করে নিয়ে এসছে, তাও নিজের হাতে করে। ওর সারপ্রাইজ বার্থডে পার্টি নিজেই প্ল্যান করেছে। বার্থডে সেলিব্রেশন বলতে হাতে কম সময় নিয়ে যতটুকু করা যায়। আগামীকাল পিসিটা আসবে, বাড়িতে খাওয়া দাওয়া হবে, তারপর ভোরবেলা তো আমাদের ফ্লাইট আছে, ফিরে যেতে হবে আবার আমাদের জায়গায়। এটা কিন্তু মন বার্থডে পড়ে সেলিব্রেট ওই হচ্ছে এক ফোঁটা পড়ে যাবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে থাক। না না হাওয়াতে আসছে মনে হয়। বলছে ডাইনিং টেবিলে হচ্ছে আর ঘুরিয়ে দেবো। হ্যাঁ এটা সেকেন্ড নাম্বার কেক পিসির এনেছে। চলো শুরু করো। মা আসা আগে দুধ দেয়। হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে না এটা না কেকটা আগে খা, আগে সবাই একটুখানি পায়েস খাও, তারপরে কেক খাওয়া। উলু দাও উলু দাও। কি জামাই বাবু কমলা লেবু না কি একটা আছে না? হাতা গুটিয়ে দিয়েছে, মারবি নাকি?
ট্রাই পিকনিক সেট আপ হচ্ছে। রিয়ার জন্মদিনের পিকনিক ছাদে। মেনু কি কি? এটা কি মেথি মাছ নাকি মাছ? দই মাছ, দই কাতলা, ভেজ ফ্রাইড রাইস, চিকেন, স্যালাড আর নিউ আইল্যান্ডের দই। নিউ আইল্যান্ড। বসো বসো বসো। পুচু আজকে পরিবেশন করছে বোনের জন্মদিনে। এই তোটা তো অনেক থালা আছে। তুমি নাও। এত কিছু করে এখন প্যাকিং করে এয়ারপোর্টে ঢুকতে হবে, সত্যি মন খারাপ লাগে। আমাকে আর দাদাকে বাবাকে আগে দিয়ে দে, তাহলে চলে যাবে। আগে সব বেড়ে নে। কটা বাজে রে? কটা বাজে? না জিজ্ঞাসা করে কটা খেতে বস। পিকনিকে মোটামুটি 5টাই বাজে। দারুণ হতে বেস্ট। কিন্তু সবই হচ্ছে ওই কি বলতো, আমাদের 3-4 জনের কোয়ান্টিটির থেকে 8-10 জনের জন্য একটু ব্যাপার। এটা মাখা এটা মাছটাই খাস। আচ্ছা যে পেটি আছে, পেটি পেটি তো ও আর পেটি হলো রেসিপি মাছ যাও তাহলে জীবন আছে এটা কাটা নেই, কাটা নেই, কাটা নেই। জন্মদিন পুরো একটা দেওয়ার আগে তুলছে আর না। মাছটা ভালো। ওই পেটির যে মোটা মোটা তেল থাকে, মাছের তেল আর ওর আমার মাথা মাছের মাথা আর মাছের তেল সব কাটা টাটা। টাটা। পুচু টাটা। পার্থদা টাটা, মামি টাটা, মামা মাঝে মাঝে বৌদি গোপাল নিয়ে আমাদের বাড়ি চলে যায়। যেটা বললো ও যেটা বললো চলে যাবে সাবধানে। ফোন করো। হ্যাঁ হ্যাঁ আসতে আবার পরের বছর। আমাদের ফ্লাইট ছিল সকাল 6:30, তাই হাতে কিছু সময় নিয়ে ভোর 3টের সময় আমরা বেরিয়ে পড়েছিলাম। বাবা মা যেতে চাইছিলেন, কিন্তু এই ঠান্ডার মধ্যে আমি না করলাম। ঠান্ডাটা প্রধান কারণ নয়, আসলে এয়ারপোর্টে ঢোকার সময় বাইরে দাঁড়িয়ে থাকা মানুষটিকে কিংবা চলন্ত ট্রেন থেকে স্টেশনে দাঁড়িয়ে থাকা মানুষকে বিদায় জানাতে খুবই কষ্ট হয়, তাই বিদায় পর্বটা আমরা বাড়ি থেকে সেরে নিয়েছিলাম। ভোর বাজে 3টে, আমরা চলে এলাম। ওই যে মা বাবার একটু মন খারাপ। এই জুতোটা বাঞ্ছারাম থেকে লাস্ট একটা মিষ্টি খেয়েই যাচ্ছি কলকাতায়। লাগেজ এক্সট্রা পেয়েছে বলে মিষ্টি ম্যাঙ্গো সন্দেশ বলে 75 টাকা, সেই দুঃখে আমি খাচ্ছি এবার। ঠিক আছে, আমাদের হয়ে গেছে সব কিছু, এবার বুক করবো ব্যাস। বাই বাই কলকাতা। and keep the aisle free for a quick departure. Thank you. নিজের জায়গা ছেড়ে যাওয়ার সময় কষ্ট তো হবেই, তবে সবচেয়ে বেশি খারাপ লাগছিল ছোট ভাগ্নেটার জন্য। ফ্লাইটের টিকিট আগে থেকে বুক করা ছিল, নাহলে থেকেই যেতাম আমরা, কারণ আমরা যাওয়ার 3 দিন পরেই ভাগ্নের ষষ্ঠী পুজো। নিজের ভাগ্নের ষষ্ঠী পুজোতে থাকতে পারলাম না। যাই হোক, বিদেশে তো না, দেশের মধ্যেই খুব তাড়াতাড়ি আবার ফিরবো কলকাতায়। সেই সান্ত্বনা নিয়েই চললাম আবার ব্যাঙ্গালোরে।
কলকাতা ছেড়ে যাওয়ার সময় থেকেই কিন্তু পরে আবার কলকাতা কবে আসবো, এসে কি কি করব, কোথায় কোথায় যাব, সেই সব প্ল্যানিং শুরু হয়ে যায়। আমাদের মাথাও তাই ঘুরছিল। ব্যাঙ্গালোরে পৌঁছে ঘরে ঢুকলাম আমরা, আর ঘরের অবস্থা খুবই শোচনীয়। আর এবারের উইকেন্ডটা মানে আজকে শনিবার, উইকেন্ড শুরু হয়ে গেছে, কিন্তু উইকেন্ডটা আমাদের প্রথমে রেস্ট নিতে হবে, রেস্ট নিয়ে ঘর গোছাতে গোছাতে কেটে যাবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কলকাতা থেকে ফিরে এবার ওই সাতমায় চলে যাব আমরা, তারপর আস্তে আস্তে অ্যাডজাস্ট করতে হবে। দেখা হবে আবার নতুন আরেকটা ব্লগে। অতিথি হয়ে এসেছিলাম, এখন এটাই আমাদের বাড়ি হয়ে গেছে, আর নিজের জায়গায় অতিথি হয়ে যাই। তো যাক, সেই কষ্টটা কাটাতে কাটাতে পরের ব্লগ নিয়ে আসবো। সবাই ভালো থাকুন, টাটা।